বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায় আজকে আমাদের অতিথি রয়েছেন রাজ্যের বিশিষ্ট কবি মন্দিরা লস্কর। আমি পরিচিতিটা একটুখানি বলে নেব, তার আগে আমি স্বাগত জানাই তোমাকে। দিদি নমস্কার। কেমন আছো বলো? আছি, ভালোও বলতে পারবো না, কারণ এই ত্রিপুরার পরিস্থিতি এখন ভালো বলার মতো না। কি আর বলি, তবু চলতে হয়, চলছি, সেটাই। আজকে আমরা এই গুণী কবির কিছু স্বরচিত কবিতা যেমন শুনবো, তারপরে ওনার কবি হওয়ার নেপথ্যের যে কাহিনী সেগুলো আমরা জেনে নেব। তো দর্শক শ্রোতারা, আমি একটুখানি ওনার পরিচিতিটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। মন্দিরা লস্কর, জন্ম আগরতলা, বনমালীপুরে, বিবাহসূত্রে কৃষ্ণনগর আগরতলা নিবাসী। সাংস্কৃতিক পরিবেশে বড় হওয়ায় গান কবিতার প্রতি আগ্রহ ছোট থেকেই। কবিতার প্রতি আগ্রহ যেমন আছে সেরকমভাবে বিজ্ঞান নিয়ে তার পড়াশোনা শুরু হয়েছিল। বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। শারদীয়া ম্যাগাজিনে প্রথম লেখার আত্মপ্রকাশ। পারিবারিক সমর্থন ও উৎসাহে প্রথম কাব্যগ্রন্থ মেঘমালা, পরবর্তী ফেরারি মেঘ, মেঘ নেমেছে বারান্দায়, মেঘের ছায়াপথ প্রকাশিত হয় নিহারিকা প্রকাশনী থেকে। আমরা এই গ্রন্থগুলোর নাম শুনে আমি অনুমান করতে পারছি যে আমাদের আজকের কবি নিশ্চয়ই প্রকৃতি প্রেমী, কারণ এখানে মেঘের কথা, প্রত্যেকটা বইয়ের নামের মধ্যে মেঘ কথাটা রয়েছে। এটার একটুখানি ব্যাখ্যা চাইবো। আসলে আমি এমনি তো মানে ঋতু বলতে আমি বর্ষাকেই ভালোবাসি। বর্ষার মেঘ, মেঘ আমি সব রকমই ভালোবাসি, যেমন শরতের পেঁজা তুলো মেঘ, মেঘ ভেসে বেড়ানো, বা একদম পরিষ্কার নীল আকাশ, তার মধ্যে বর্ষার যে কালো মেঘটা, এটাকে আমি খুব ভালোবাসি। মানে এটা আলাদা একটা অনুভূতি আমার ছোটবেলা থেকেই। মানে বৃষ্টি আসবে, একটা আলাদা মানে মানে ছন্দটা অন্যরকম ছন্দে একটা পড়ে যায় আমার মনে হয়। কিন্তু এইবারের এই যে বন্যা পরিস্থিতি, সত্যি এটা মানে ভয়ের হয়ে গেছে আর কি। মেঘ বলতে একটা ভয়ের। পছন্দ করি। হ্যাঁ, মেঘের রূপ বৈচিত্র্য আমার খুব ভাল লাগে, বিভিন্ন রূপটাকেই আমার ভাল লাগে। আর আমার জন্মসূত্রে যেহেতু বনমালীপুরে আমি বড় হয়েছি, সেখানে আমি বন্যা দেখেছি। একদম বন্যা যে দেখিনি তা না, কিন্তু এই এখনের বন্যার সঙ্গে আমাদের বনমালীপুরের বন্যার মধ্যে অনেক ফারাক। এবারের ভয়াবহতাটা অনেকটা বেশি, গ্রামাঞ্চলে অনেক বেশি। যাদের মানে কৃষিকাজে, যাদের উপজীবী বা জীবিকা, সবকিছুই ওদের তো সব শেষ, ঘর বাড়ি সব শেষ হয়ে গেল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রথমে জেনে নিয়েছিলাম যে বর্ষা তোমার সবচেয়ে বেশি প্রিয়। তা আমরা কি আজকে বর্ষার কোনো কবিতা শুনবো? হ্যাঁ, শোনা যায়। তাহলে আমরা বর্ষার কবিতা শুনছি। যদিও বর্ষাকে আমরা পছন্দ করি অনেকেই, কিন্তু আবার অতটাও না যে বর্ষার এই ভয়াবহতা। তো মানে নিয়ম বা একটা সীমার পরে যেন এই বর্ষাটা এরকম রূপ ধারণ না করে, সেটাও আমাদের প্রত্যেকেরই চাওয়া থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, ঠিকই। দর্শক শ্রোতারা, আপনারা সঙ্গে থাকুন এবং বিটিভি ত্রিপুরার পর্দায় আজকে যিনি রয়েছেন আমি পরিচয় করিয়ে দিয়েছি। আমরা এখন একটা বর্ষার কবিতা শুনতে যাচ্ছি, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আমি তো অবশ্যই মুগ্ধতায় আচ্ছন্ন হব। বর্ষার কবিতা, ঠিক আছে, আমার কোন বইতে আছে? আচ্ছা, এই মুহূর্তে বুঝতে পারছেন, এই মুহূর্তে আমরা যেটা পাচ্ছি সামনে আমরা এটাই পড়ে শুনে নেব। হ্যাঁ, হাতের কাছে যখন চলে আসে। আচ্ছা, ঠিক আছে, কাল বৈশাখী পড়ি, সেটাও তো অনেকটাই হ্যাঁ বৃষ্টির সঙ্গে যোগসূত্র আছে। কাল বৈশাখী গায়ে আজকাল শহরে অসুখ, মাঠ উঠোন ছেড়ে নিজেকে গুটিয়ে এনেছে সিঁড়ি কোঠার ঘরে। ঋতুর দায়বদ্ধতায় ছুটলেও মঙ্গল অমঙ্গলের কথা ভাবতে হয় সামাজিকতায় রক্ষায়। দুই একটা সাজানো টব ভাঙলেও দুর্যোগ কথাটা খাটে না নাগরিক যাপনে। বৈশাখ নামতে না নামতেই গৃহস্থের গুমোট ঘর, চলে আসে শীততাপ নিয়ন্ত্রণে। ঝড়ের সূচনা আভাস তাদের আবহাওয়া দপ্তরই দিতে পারে, তা বলে কালবৈশাখী আসবে না তা তো নয়। রাস্তার পাশে শহরে আদব কায়দায় বড় হওয়া কিছু গাছ রোজ বিকেলে হাই তোলে ঝড়ের অপেক্ষায়। খৈনি নসির অবকাশে হয়তো সুখের অসুখে বিকলাঙ্গ শরীর ছুটবে রাস্তায়, স্কুল ছুট ছেলেদের মতো। আসলে আমরা প্রকৃতি থেকে তো আমরা শহর যাপনটা যে একটু প্রকৃতি থেকে তো আমরা দূরে চলে এসেছি, সেটাই কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আর কি।
অসাধারণ অসাধারণ একটা কবিতা শুনেছি। আর যেহেতু আমরা শহরের মানুষরা যারা হুম। ইট কাঠ পাথরের হ্যাঁ, সীমাবদ্ধতায় দিন যাপন করি, সেজন্য আমাদেরকে এর বাইরে গিয়ে যে এর বাইরে পরিবেশটা সেটা আমাদেরকে বেশি ধরা দেয়, বেশি আমাদেরকে ধরা বেশি দেয়, ভালো সেটাই লাগে। অভাব বোধ করি আর হুম কি হুম হুম। সেটারই। আচ্ছা, তা এখন যে বন্যা নিয়ে কথা হচ্ছিল আমাদের, তো সেক্ষেত্রে এখন তো নিশ্চয়ই অনেকটা বোধহয় অনেকটা জল কাটিয়ে কমে উঠেছে, গেছে। কিন্তু জল কমেছে, কিন্তু যারা শরণার্থী শিবিরে আছে তারা হুম তো হুম তাদের ঘর বাড়ি এখন তো ওদের কিছুই নেই নিশ্চয়ই বলতে গেলে। হুম হুম হুম। সেটাও ওরা কাটিয়ে উঠতে পারলে, কবে কাটিয়ে উঠবে তারও নিশ্চয়তা নেই। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, যত তাড়াতাড়ি সম্ভব এই ক্ষতিপূরণ হোক, সবাই আবার আগের স্বাচ্ছন্দ্যতে ফিরে আসুক, ত্রিপুরাবাসী আবার আগের মতো হয়ে যাক সব, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা আমার। হ্যাঁ, আমাদের বিটিভি ত্রিপুরার পক্ষ থেকেও এই প্রার্থনা থাকবে, যেন যারা এই দুর্গতির মধ্যে ভুগছেন তারা যেন সহসাই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। আমরা জেনে নেব আরো একবারও যে ছোটবেলাটা কোথায় কেটেছে। আমরা যদিও পরিচিতির মধ্যে জেনেছি, তাও আমরা তোমার মুখ থেকে শুনবো। বনমালীপুরে আমার আগরতলা বনমালীপুরে আমার জন্ম। আমার বাড়িতে আমার মা, বাবা, আমার ছোট ভাই, এই ছোট পরিবারে আমি বড় হয়েছি। আচ্ছা। ছোট থেকেই মানে যখন থেকে বুঝের হয়েছে তখন থেকেই বাড়িতে গান বাজতো। বাবা খুব গানপ্রিয় মানুষ। আমরা ঘুম থেকে উঠতাম গান শুনে, ঘুমাতামও গান শুনে। আর আমাদের পড়াশুনো এই গানের মধ্যেই চলতো, যে পরীক্ষা, পড়াশোনা, গান বাজছে, আমাদের কোনো সময় অসুবিধা হয়নি। সেটা অন্যরা এসে একটু অবাক হয়ে যেত, যে গান বাজছে আবার কি করে পড়াশোনা করছে। আসলে আমরা কোনো সময় ভাবিনি যে গান বাজছে কি করে মানে পড়াশোনার প্রতি হতে পারে, বা পড়তে পারছি না, মানে গান চলছে না, তখন মনে হয় কিরকম জানি খালি খালি হয়ে আছে, মানে গান চলছে না, মনে হয় বাবু বাড়িতে নেই, মানে এরকম আমাদের ধারণা থাকতো আর কি। সাংস্কৃতিক পরিবহন রয়েছে, সব সময় সব সময় একেবারে হ্যাঁ, মজ্জাগত হয়ে গেছে। মজ্জাগত হয়ে গেছে, সেটাই। আর লেখালেখিটা শুরু হয়েছে। লেখালেখি শুরু হয়েছে, আগে তো ছোট ছোট লিখতাম, সবসময় লিখতাম। মানে আগে টেন্ডেন্সি ছিল কি জানো, ওই শব্দ মানে অন্তমিল নিয়ে আর কি, আচ্ছা। অন্তমিল নিয়ে নিয়ে লেখার একটা টেন্ডেন্সি ছিল আর কি। আগে তো ততটা গভীরে যেতে পারতাম না, মানে শব্দের বর্মার্থ বুঝতাম না, জাস্ট ছন্দটা বুঝতাম, এটাই মাথার মধ্যে ঘুরতো। তার মধ্যে ওই দৈনিক সমাজে ছোটদের পাতা, সেটা একটু পড়তাম, সেখানে ছোট 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 ছোটদের কবিতা থাকতো, এগুলি পড়তাম, এটা একটা আকর্ষণ থাকতো, এটার জন্য অপেক্ষা করতাম, সপ্তাহে সোমবার কবে আসবে, ছোটদের পাতা পাবো, পড়বো ছোট ছোট গল্প, সেগুলি। এইসব আগ্রহ হয়তোবা মার থেকে হয়েছে, কারণ মা খুব পত্রিকা পড়তে ভালোবাসে, মানে আগা থেকে গোড়া, মানে একটা লাইনও বোধহয় এখন অব্দি, এখন যে আমার মার হয়তো 75 হবে, আমি অ্যাকুরেট বলতে পারছি না, 75 বছর হবে, এখনো মা একটা লাইনও মিস যায় না পত্রিকার। হয়তো বা এটা পড়ার, এটা মানে ইয়ে কি বলবো, অভ্যেসটা আমি মার থেকেই পেয়েছি। এই যে পড়ার আগ্রহটা, পেপার আসছে না কোনো, মা তো মানে 9টা বাজলে এখনো পেপার আসছে না, সঙ্গে সঙ্গে আমাকে ফোন, এই তোদের এখানে পেপার এসছে, পত্রিকা এসছে, আমাদের এখানে তো এখনো আসলো না। সেই যে পড়ার যে আগ্রহটা, সেটা হয়তো আমি মার থেকেই পেয়েছি। বাহ, আসলে কি আরেকটা কথা মাঝখানে ইন্টারাপ্ট করছি, যে একজন ভালো লেখক বা লেখিকা হতে গেলে সবার আগে একজন পাঠক হওয়া জরুরি, তাই না? তো হ্যাঁ, এটাই মাসিমণিকে শ্রদ্ধা, যে মাসিমণি একজন ভালো পাঠক। এখনো টিভির মানে আমার মার বয়সী ওরা তো বেশিরভাগ টিভি সিরিয়ালের প্রতি আসক্ত হয়ে যায়, কিন্তু আমার মাকে দেখিনি কোনো সময়, মানে দেখেই না বলতে গেলে। এই পেপারটাকেই দেখবে, বা কোনো জায়গায় যদি না বুঝতে পারে আবার সেটাকেই পড়বে। তার মধ্যে আমার বই, বা আমাকে বইমেলার সময় আমি যে সব বই কিনি, সব একটা একটা করে আমি মাকে দিয়ে আসি, মা এগুলি পড়ে, পড়া শেষ হলে আবার আমাকে ফোন করে বলে এগুলি শেষ, আবার আরেক সেট, কি নেশা, মানে বই পোকা বলা যায়, আরেক সেট দিয়ে যাওয়ার জন্য। এই সেরকম। তারপরে এই শারদ সংখ্যা, যে এই যে পুজোর সময় যে কত রকম শারদ সংখ্যা বেরোয়, আমি তো সবার আগে মাকে নিয়ে দিয়ে আসি যে পড়ো। বাহ, খুব সুন্দর। আসলে বাড়ির পরিমণ্ডলটা যদি এরকম সাংস্কৃতিক হয় না, তাহলে অনেক কিছুই, এই সংস্কৃতি মনা থাকলে মানে যে নতুন প্রজন্মটা, তাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়।
ওই যে তো তুমি যে বললে মানে কবিতা লেখা, ওই দেখো কোত্থেকে কোথায় চলে গেছে কবিতা লেখা, ওই সেই এই পেপারে আমি পত্রিকার মধ্যে যে দেখতাম ছোট 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 করে লেখা হতো। হুম তো এগুলো পড়তে পড়তে ছোট থেকে পড়তে পড়তে আমারও মানে মনের মধ্যে ওই যে কিছু একটা লিখি, লাস্ট লাইনে মিল করে 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 কিছু অন্তমিল। কিছু লাইন লেখা, ছোট 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 লাইন করে লেখা, এগুলি হুম হুম। লিখতাম আর কি। লিখতাম যে কাউকে দেখাতাম না, আচ্ছা। বা এগুলি লিখলে যে কেউ আমাকে প্রশংসা করবে, হুম যে আরো লেখো, সেটাও আমি বুঝতাম না। যে এগুলি হয়তো বা দেখালে আমি আমি বকাই খাবো, হুম যে হুম পড়া বাদ দিয়ে বা গানের রেওয়াজ করা বাদ দিয়ে এগুলি তুমি করছো। হুম হুম। দেখাতাম না, নিজেই লিখতাম। তারপর একটু বড় বড় হয়েছে, হয়েছি পরে আরেকটু একটু বুঝতে শিখছি, উপলব্ধি করতে শিখছি, ওই উপলব্ধিটাই একটু একটু করে লিখতাম। লিখতে লিখতে কিন্তু কাউকে বলিনি। তারপর স্কুলের ম্যাগাজিন বেরোতো বছরে একবার, সেখানে শক্তি হালদার স্যার করে একজন ছিল, শ্রদ্ধেয় শক্তি হালদার স্যার, উনি সবার থেকে লেখা নিয়ে যেতেন ক্লাসে ক্লাসে এসে। তখন খুব সাহস করে, শক্তি অর্জন করে, মানে ভয় কাটিয়ে, মানে দুর্নিবার একটা যে অবস্থা, এই দুর্নিবার অবস্থায় এসে যে না এবার আমি দেবই, তখন দিলাম। তারপর লেখা দিয়েছি, সেই প্রথম আমার মানে ছাপা অক্ষরে আমার লেখা প্রকাশিত হয়েছে। এছাড়াও মানে আমাদের ক্লাবে একবার পুজো সংখ্যায় দিয়েছিলাম লেখা, তখন আমরা কয়েকজন মিলে এটাকে সম্পাদনা বলা যায় না, মানে সম্পাদককে সাহায্য করেছিলাম, ওই তখন দিয়েছিলাম আর কি। এই সেটাই প্রথম আমার, সেখান থেকে শুরু। তারপর দীর্ঘ আর লেখালেখির সঙ্গে কোনো যোগাযোগ নেই, পড়তাম লিখতাম, মানে এগুলি কি হতো আমি নিজেই জানি না, কোথায় লিখতাম, তারপর লেখাগুলি কোথায় চলে যেত আমি নিজেও জানতাম না। তারপর অনেক বছর পর আমার আমার স্বামী, আমার হাজবেন্ড তো বললো, তোমার এত লেখো, এগুলিকে গোছাও না, এত লেখো, হ্যাঁ এগুলিকে গোছাও, আমি বই করে দেব। মানে আমি যে বই করব বা বই করতে হয় বা লেখাগুলো আমি এগুলি লিখছি, এগুলি একটা ঠিক জায়গাতে আমি প্রিজার্ভ করব, বা আমি পরবর্তী সময়ে আমি এইগুলোকে দেখবো, কারণ আমি কোথায় লিখেছি আমি নিজেই ভুলে যাই, সেইগুলো আমার কোনোদিন মাথায় আসেনি। সত্যি কথা, লিখছি ভালো লাগছে, হঠাৎ করে কোনো একটা বিষয় নিয়ে ইচ্ছা হচ্ছে লিখছি, বা দুপুরবেলা বসে আছি লিখছি, রাত্রেবেলা লিখছি। তখন তো আর এরকম মোবাইল ছিল মানে মোবাইলে লেখা হতো, বা এই বাংলা ফন্টটা আমার ছিল না যে মোবাইলে আমি লিখতে পারি। ওই একটা এই ডায়েরির মধ্যে লিখতাম, বা ছোট ছোট কোনো কাগজ পেলেও লিখতাম, সেটা কোনো কিছু না। তখন যখন বললো, তখন আমার মাথায় একটা চিন্তা এলো, আরে ঠিকই তো, কিন্তু আমি এত লেখা কোথায় লিখেছি, এগুলি কি করে গোছাবো। তারপর ওই একটা একটা করে গুছালাম। তখন আমার প্রথম ওই মেঘমালা 2017-তে আমার প্রথম নিহারিকা প্রকাশনীর থেকে আমার এই বই প্রকাশিত হয়। বাহ, তাহলে এখানে দাদাকেও ইয়ে দিতে হয় যে এমন একটা সুন্দর উদ্যোগের জন্য, এটা কিন্তু কম কথা না। সেটাই, এটা না হলে আমি আজকে এখানেও একদম। থাকতাম না, হুম সত্যি হুম কথা। এটাও কিন্তু কম কথা না, এই যে এই একটা উৎসাহটা সাপোর্ট, দেওয়া, হুম, এই সাপোর্ট, এই সাপোর্টটাও কিন্তু কম না। তো তার জন্য দাদাকেও কারণ ওর মাথায় যেটা এসছে হুম হুম সেটা আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। আমি লিখি অথচ আমি কল্পনা করতে পারিনি। হুম 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 হুম। সেটা মানে মানে বুঝেছে বুঝেছে যে যে না না এগুলিকে একটা সংগ্রহ হ্যাঁ সংগ্রহ করা দরকার, একটা জায়গা দেওয়া দরকার, সেটাই আর কি। খুব ভালো। আমরা পরের কবিতা শুনে নেব। কি শুনছি এবার? দর্শকরা দেখেছেন তো কিভাবে আমাদের আড্ডা জমে উঠেছে, আমরা কথাও শুনছি, তারপরে লেখালেখির জগতে কিভাবে আসা, ব্যাকগ্রাউন্ড কি, সমস্ত কিছুই কিন্তু আমরা জানতে পারছি কবির নিজের মুখ থেকে, এবং স্বরচিত কবিতা তো অবশ্যই শুনছি। আচ্ছা, মাকে নিয়ে অনেক কথা বললাম, হুম, মায়ের কথা নিয়ে একটা লিখছি, ঠিক আছে, শুনবো আমরা। পড়ছি। হুম, সিঁড়ি। মায়ের কাছে ভূগোল পড়া, ছোট ছোট পাহাড়কে টিলা বলা হয়, সেই থেকে বেয়ে উঠছি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত। মায়ের চিৎকার যত উঁচু হতে থাকলো, পাহাড়ও ততটা। কখনো মা পাহাড় লুকায়, কখনো দুশ্চিন্তা। নতুন সংস্করণে পেলাম নগর উন্নয়ন, কুটুম্বের মতো পাকা রাস্তা, ব্যস্ততম জাতীয় সড়ক। মায়েদের সংস্করণ তার চেয়েও আধুনিক। আমি যতবার পাহাড় ভাবতাম, মা ততবার চলমান সিঁড়ির কথা ভাবতো।
অসাধারণ। মায়ের প্রতি এই যে শ্রদ্ধা নিবেদন, সেটাও কিন্তু মানে খুব সুন্দর কাব্যিক ভাবে দেওয়া হয়েছে। আমরাও মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। দর্শক শ্রোতারা, আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরছি বিরতির পরেই, সঙ্গে থাকুন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালো বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। দর্শক শ্রোতারা, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা শুনছিলাম স্বরচিত কবিতা এবং কবির নিজের কিছু গল্প কথা। চলুন আবারও আমরা কবির কাছে চলে যাই। দিভাই, আমরা জানতে চাইবো এবার সমসাময়িক যে বিষয়গুলো চলছে, হ্যাঁ, বিশেষ করে সামাজিক কিছু অবক্ষয় আমরা জানি সকলে। এই সামাজিক অবক্ষয়গুলো সম্পর্কে তোমার কি অভিমত? আমরা একজন নারী হিসেবে বা নারী কবি সাহিত্যিক হিসেবে তুমি বিষয়টাকে কিভাবে দেখছো? সামাজিক অবক্ষয়গুলো নিয়ে তোমার অভিমতটা আমরা একটুখানি জানতে চাইবো। নারী হিসেবে আমি আলাদা করে কিছু বলতে চাই না, কারণ 9th অগাস্ট আমাদের নারী পুরুষ নির্বিশেষে আমাদের একটা কালো দিন, সত্যি কথা। সেখানে লড়াইটা নারী পুরুষের নয়, সেখানে লড়াইটা ধর্ম অধর্মের নয়, সেখানে লড়াইটা হচ্ছে মানুষ আর অমানুষের। এত নৃশংস হত্যাকাণ্ড, সেটা এই সামাজিক অবক্ষয়গুলো যে হ্যাঁ ঘটে যাচ্ছে, তো এটার ব্যাকগ্রাউন্ডে কি থাকতে পারে, কি ধরনের মানসিকতা থাকতে পারে, বা এটার থেকে উত্তরণের পথটা আমরা কি করে পেতে পারি? আমি এখানে নারীবাদ নিয়ে আলোচনা করতে চাই না, কারণ সেটা একটা বিশাল বিষয়, আর আমি পক্ষে বিপক্ষে কোনোটাই আমি বলতে চাই না। যেটুকু বলতে চাই যে নারীদের নিরাপত্তা এখনো কিছুই হয়নি। আমাদের নিরাপত্তার এখন অনেকটাই অভাব। আমরা নারীরা, আমরা মেয়েরা অনেক শিক্ষিত হয়েছি, আমরা সব পারি, কিন্তু আমাদের নিজেদের নিরাপত্তাই আমরা পাচ্ছি না। সেটাই এখন আমি এটুকুই বলবো যে আমরা শিক্ষিত হচ্ছি, সভ্য হচ্ছি, আমাদের শহর সুন্দর হচ্ছে, আমাদের রাষ্ট্র সুন্দর হচ্ছে, আমরা সব আধুনিক কি বলবো আধুনিকতা আমরা রপ্ত করতে পেরেছি, আমরা দেশ বিদেশের সঙ্গে আমরা সংযোগ সাধন করতে পারছি, তালে তাল মিলিয়ে চলতে পারছি, কিন্তু কোনটা পাচ্ছি না, শুধু নিরাপত্তাটাই পাচ্ছি না। এখানে তুমি মানে কিভাবে এটা সংশোধন করা যাবে, এটার কি কোনো রাস্তা আছে? সেটাই বিবেক, চেতনা, এগুলো আমাদের জাগ্রত করতে হবে। প্রত্যেক পরিবেশ মানে ছোট থেকেই ঘরের পরিবেশটাকে এরকম করে আমাদের তৈরি করতে হবে, সেটা মেয়ে হোক ছেলে হোক, সবার ক্ষেত্রেই বলছি। আমরা যারা মা বাবা আছি, আমাদের মা বাবাকেও সমান দায়িত্ব নিতে হবে। যেমন মেয়েদের উপরে আমরা দায়িত্বটা বেশি নেই, সেরকম ছেলেদের উপরও দায়িত্বটা নিতে হবে। আমার মনে হয় ছেলেকেও সেইভাবেই বোঝাতে হবে, সেইভাবেই গড়ে তুলতে হবে যে ছেলে সে ঘুরুক, সে কোথায় যাচ্ছে আমরা খোঁজ নেব না, সে তো বাড়ি ফিরবেই, সেটা না, সে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে মিশছে,
মানে সবকিছু আমাদের মেয়েদের মতো, মেয়েকে যেরকম আমরা প্রোটেকশনে রাখি ছেলেদেরকেও রাখতে হবে। হ্যাঁ সেটাই। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে নৈতিক শিক্ষাটার বড় অভাব মনে অভাব। হচ্ছে এখন। নৈতিক শিক্ষাটাকে আরো একটুখানি এখন সবাই ভয় পায় না, সেটাই মানে একটা কিছু থেকে আমরা উতরে যাব, সেই জিনিসটাই আমার মনে হয় যে এই তিলোত্তমা হত্যাকাণ্ডটা এরকম একটা শাস্তি হোক যাতে ভয় পায়, যাতে নজির হয়ে থাকে, আমার মনে হয়, নালে এটা কিছু করার মতো নেই। আর কবিদের তো একটা ভূমিকা থাকে সামাজিক অবক্ষয়, সেটা যে ধরনেরই হোক, সেটা হতে পারে নারী নির্যাতন, হতে পারে বিভিন্ন সামাজিক অবক্ষয়ের তো আর কোনো আসলে ইয়ে নেই, অভাব নেই, অনেক সামাজিক অবক্ষয় হয়ে থাকে। তো সেক্ষেত্রে কবিদের একটা ভূমিকা থাকে লেখালেখির ক্ষেত্রে, এবং কলমের জোর অনেকটা থাকে। সেটাই, কলম আমাদের তো কলমে আছে, কলমে আমরা প্রতিবাদ করি, আমাদের কলমেই দুঃখ প্রকাশ করি, কলমে আনন্দ প্রকাশ করি, সবকিছু প্রকাশ করার একটাই মাধ্যম। তো আমি কোনো গভীরে যাইনি, সেই রকম তুমুল এই যে রাত দখল প্রতিবাদ হলো সেরকম তুমুল প্রতিবাদও জানাইনি, তবু আমার মর্মাহত হয়ে যতটুকু আমি লিখেছি, মর্মস্তুদ। আমাদের সৌভাগ্য, আমাদের গর্ব করার মতো তাজমহল, কুতুব মিনার আছে, আমাদের নোবেল গীতাঞ্জলি আছে, আমাদের ক্ষমতা দেখানোর জন্য বিশ্বকাপ আছে, আমাদের অহংকার, স্পর্ধা, আমাদের বিক্রম আছে, আমাদের সৌভাগ্য, আমাদের স্বাধীনতা আছে, উৎসব, ঐতিহ্য সব আছে, আমাদের সমবেত স্লোগান মেরা ভারত মহান আছে, আমাদের দুর্ভাগ্য, আমাদের নিরাপত্তাহীন নির্ভয়া তিলোত্তমারা আছে। ধন্যবাদ। আসলে খুবই মর্মান্তিক বা মর্মস্পর্শী একটা অনুভূতি, এবং এটা স্বাভাবিক। এবং সেটা তো একটু আগেও বললাম যে আমাদের সবকিছু আছে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, কিন্তু একটা জায়গাতেই আমরা একদম দুমড়ে মুচড়ে যাই, মানে নিমেষে। আমার মনে হয় এখানে সমাজের সব লোক তো আর খারাপ না, এখানে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষেরাই, অমানুষেরাই এই বিষয়গুলোতে জড়িয়ে থাকে, তাই না? যদি স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ হয় তাহলে তো এই ধরনের বিষয়গুলো আর হতো না, সমাজে এরকম সামাজিক অবক্ষয়গুলো হতো না। তো যাই হোক, এটা থেকে আমরা মেয়েদেরকে কি সচেতনতা দিতে পারি? মেয়েদেরকে সচেতনতা বলতে, যেমন আমার ঘরেও মেয়ে আছে, বা সবার প্রত্যেকের ঘরে, তোমার ঘরেও থাকতে পারে, সবার ঘরেই থাকতে পারে। সচেতনতা বলতে যে কোনো কিছুই মানে লাইটলি বলতে কি, মানে কোনো কিছুই হালকা ভাবে নিতে নেই, কাউকেই হালকা ভাবে নিতে, যে ও খুব ফ্র্যাঙ্কলি ঠিক আছে আমি ওর সঙ্গে চলে যাই, সেটা নিতে নেই। আর যেটা আমি মেয়েকে সবসময় শেখাই, যে তুমি একটা লোকের অ্যাপিয়ারেন্স দেখে মানে তুমি কিছু বুঝতে পারবে না তার ভেতরে কি। এই ডিস্টেন্স বজায় রাখাটা, সেটা যেই হোক, ডিস্টেন্স বজায়, একমাত্র ঘরের মানুষ ছাড়া সবার থেকে ডিস্টেন্স বজায় রেখে তুমি চলবে, সেটা আমি শেখাচ্ছি। আমি যেমন আমার মেয়েকে শেখাচ্ছি, আমি সবাইকেই বলবো এই কথাটা। আরেকটা জিনিস, নিজেদেরকে যেরকম ভাবে ছেলেদেরকে নৈতিক শিক্ষা দেওয়া, মেয়েদেরকে নৈতিক শিক্ষা দেওয়া, রেসপেক্ট শেখানো নারীদের প্রতি, এগুলো যেমন বাচ্চাদেরকে শুরু থেকে। আমি আমার মেয়েকে দিয়ে উদাহরণ দিয়ে বলছি, কারণ আমি তো এখন কার ঘরের পরিবেশ কিরকম আমি বলছি না, আমি মেয়ে যখন একা একা বাড়ি ফেরে বা একা একা কোথাও যায়, আমি সবসময় বলি মোবাইলটা হাতে রাখবে, মোবাইলে আমি কল করে থাকি, ও সে কল যতক্ষণ ওর না পৌঁছে সে আমার কল আমার সঙ্গে কথা বলতে বলতে যায়, সেটা কিন্তু খুব উপকার আমার মনে হয়। আমরা ওর গতিপত্র, হ্যাঁ গতিবিধিটাও বুঝতে পারছি, বা সবকিছু আমি বুঝতে পারছি। আমার মনে হয় এটা করা মানে মায়েদের জন্য খুব দরকার। যদি কোনো মানে অগত্যা মেয়েকে একাই যখন পাঠাতে হয়, সেটা করা খুব প্রয়োজনীয় আমার মনে হয়। সেখানে গন্তব্যে পৌঁছলো, তারপর ঠিক আছে, তখন অফ করে দেওয়া, আবার যখন ওইখান থেকে বাড়ি ফিরবে সেই সেম ভাবে ফোন কলে থাকা। আর বিষয়গুলো হচ্ছে বাবা মায়ের সাথে তাদের এখনকার যে জেনারেশনটা, তাদের দূরত্ব যেন না বাড়ে, কারণ বাবা মায়ের কাছে যদি সমস্ত কিছু শেয়ার না করে তাহলে কিন্তু বিপদের আশঙ্কাটা একটুখানি বেশি বেড়ে গেছে।
আমরা যেমন আমাদের ছোটবেলায় ছোটবেলায় দেখো, তোমার ছোটবেলা আমরা এসব বুঝতাম? আমরা কিন্তু বুঝতাম না, কিছুই বুঝতাম না, বললেও বুঝতাম না, কারণ আমরা কানেক্ট করতে পারতাম না সেইগুলি কি, আবার এগুলি কি। কিন্তু এখনকার বাচ্চারা, এখনকার বাচ্চা মেয়েরা কিন্তু কানেক্ট করতে পারে, ওরা কিন্তু সব বুঝতে পারছে, সেটাই আমার মনে হয় অ্যাওয়ারনেস। তো আমি যেটা বলছিলাম যে উভয়কে, ছেলে মেয়ে নির্বিশেষে সকলকে যেরকম নৈতিক শিক্ষাটা দেওয়া দরকার, সেরকম ভাবে ছেলেদেরকে এক্সট্রা ওই জিনিসটা শেখানো যে নারী জাতির প্রতি শ্রদ্ধা সম্মান যেন থাকে, সে হতে পারে তার নারী না, ওদেরকে মানুষ ভাবা। একদম একদম এটাই একটা সত্যি কথা, যে মানুষ ভাবা। তো তাহলেই বোধহয় সমাজের অনেকটা পরিবর্তন আসবে, পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা আসুক, সেটা আমাদের নতুন দিন হবে, একদম সেটাই, অন্ধকার সব দূর হবে এরকম। তখন আর নির্ভয়া তিলোত্তমারা থাকবে না আমাদের দেশে। আমরা কথায় একেবারে এখন যদিও একটা বিষাদপূর্ণ একটা কথা, আমরা একটা প্রসঙ্গে আমরা এতক্ষণ ধরে যাচ্ছিলাম ব্রেকের পর থেকে। তো আমরা চাইবো বিটিভি ত্রিপুরার পর্দার পক্ষ থেকেও আমরা চাইবো এই ধরনের বিষয়গুলো যেন আর না ঘটে এবং সমাজে সকল স্তরের নারীরা যেন সেফ থাকে। আমরা পরের কবিতাটা শুনে নেব। লিফলেট। একজন কবির কবিতা পাঠের পর আরেকজন মাইকের সামনে এগিয়ে যেতে এইটুকু সময়ের ব্যবধানে কেউ একজন আমাকে নকুলদায়ের হাতে গুজে দেয়। প্রতিবারই টেবিলে রেখে পেপার ওয়েট দিতে ভুলে যান তিনি। আমি উড়ে উড়ে সারা বইমেলায় ঘুরে বেড়াই। প্রকাশক ভাবে পাণ্ডুলিপি, জনতা ভাবে ঠোঙা, শুধু পাঠকরাই ব্যতিক্রম ভাবে। পেজ নাম্বার 384 গুজে দেয় আমাকে কোনো এক বইয়ের পাতায় আরো অনেক পড়া বাকি। আমার মনে হচ্ছিল কবিতাটা একটুখানি আছে, মানে ওই যে বলে না, শেষ হয়েও হইল না শেষ। মনে হচ্ছিল আরো একটুখানি বোধহয় পড়তে পারবো, শুনতে পারবো। খুব সুন্দর লিখেছো। আসলে এতক্ষণ ধরে আমরা আমাদের যে আলোচনাটা, সেটা পরিবেশটাকে অনেকটাই ভারী করে তুলেছে। আমি পরিবেশটাকে হালকা করার জন্য একটুখানি জানতে চাইবো যে তোমার লেখালেখির বাইরে আর কি করতে ভাল লাগে? লেখালেখির বাইরে আমার গান করতে ভাল লাগে, আমার গাছ, আমার বাগান, আমার ঘরের গাছ, আমার বাইরের গাছ, আমার ভীষণ প্রিয়। এগুলি করতে আমার খুব ভাল লাগে। গাছেদের যত্ন, আমি যতক্ষণ মানে রান্নাঘর থেকে কখন বেরোবো, কখন আমার কোন গাছগুলো মানে শুকোচ্ছে, কোন গাছগুলোর একটু দরকার, আমি ছটফট করতে থাকি। জানি না এটা কিসের জন্য, হয়তো বা অতিরিক্ত ভালো লাগা, সেটার জন্যই। আর গান করতে ভীষণ ভালো লাগে। আমরা অবশ্য শুরুতেই কিন্তু পরিচিতি থেকে আমরা জেনে গিয়েছিলাম এবং আমি বলেওছিলাম যে আজকের কবি প্রকৃতি প্রেমিক। মানে বেশিরভাগ কবিরাই প্রকৃতি প্রেমিক থাকেন, কিন্তু ওনার প্রত্যেকটা বইয়ের মধ্যে, বইয়ের নামের মধ্যে মেঘ কথাটা রয়েছে, সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে প্রকৃতি প্রেমিক। তো সেই সূত্রে আমরা পেয়েই যাচ্ছি কিন্তু গাছের প্রতি এতটা ভালোবাসা। তো এই প্রকৃতি প্রেমিক নিশ্চয়ই আমাদেরকে আরো প্রকৃতির কিছু সৌন্দর্য নিয়ে কিছু রচনা আমাদেরকে শোনাবেন। পরের কবিতাটা শুনবো। ঋতু তো বর্ষা ভালো লাগে, শরৎ তো চলে, শরৎটা কেমন লাগে? শরৎটাও ভালো লাগে, কিন্তু আমার তো সাজানো নেই যে তোমাকে যে ফটাফট করে শুনিয়ে ফেলবো, সেটাই। আমিও জানি না কোন বইতে কি আছে, আমি জাস্ট দেখে পড়ে দিচ্ছি। যেটা তোমার হাতের কাছে আসবে আমরা আজকে সেটাই শুনে নেবো না? যদিও শরৎ এসছে। আচ্ছা, কথা বলতে বলতে তুমি কবিতাটা বের করে নাও। যে শরৎ একেবারে চলে এসছে না, বর্ষা শেষ হয়ে গেছে, আমাদেরকে এত নাজেহাল করার পরে বর্ষাটা শেষ হলো। আচ্ছা, এই বইটা আমার মেয়ে এঁকেছে, প্রচ্ছদটা করেছে। এই বইটার নামটাও একটু আলাদা দিয়েছি, যেহেতু আমাদের ত্রিপুরার ভাষা ককবরক। হ্যাঁ, ত্রিপুরা হ্যাঁ, সেটাই কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। সেই বইটার নামাকরণে একটা আমি কবিতা পড়ছি। মেঘমাচাং মানে তোমার ওই যে মেঘের মধ্যে ঘর, মানে মাচা ঘর, যে টং ঘর হয় না, সেটাই। ব্লাউজে হাত গলিয়ে নিলে বুকের ওপর প্রচ্ছদ জমা হয়,
সাম্প্রতিক তবু ফুল পাতার ইতিহাসের নকশা। ভেতরে থলথলে মাটির কথা, যে মাটি বিচ্ছিন্নতার দাগ মুছে জুমের গন্ধ মাখিয়ে নেয় শুকনো চিরগুলোতে। অপ্রকাশিত দুটি হাত নিয়ে গেছে কোনো এক পাহাড়ি মেয়ে, হয়তো খুমতিয়া, খুমপুই অথবা বুবার হবে নাম। বিনিময়ে দিয়েছে নাম না জানা কোনো এক অরণ্য দেখা অবাক দুটি চোখ। আমাদের যাত্রাপথে অনুসরণ নেই, আছে নির্লিপ্ত স্পৃহা, উঁচু উঁচু শৃঙ্গের মাঝে খাদে পড়া বিস্ময়। আমি দেখি তার খোলা পিঠে স্ফটিকের মতো বিন্দু বিন্দু ঘাম। কাবাং ভরা ঘন কুয়াশা ধীরে ধীরে সমতলে নামছে। সে আঙুলে ছুঁয়ে যাচ্ছে শুধু ভিত্তিহীন উপেক্ষা আর জমানো কিছু অপার্থিব সুখ। আমি দেখছি শেওলা পায়ে সহজ হয়ে যাওয়া দুর্গম পথ। দোভাষী এক নদীর ওপর নড়ছে বাঁশের সাঁকো। ওই পারে মেঘের মাচাং, ঢালে ঢালে অনুচ্ছেদ। ঝর্ণায় বহতি কলকল মেইলি কথা। সে ছুঁয়ে যায় ভারী বুকে সম্ভাবনা। আমি দেখছি পাতার পর পাতা অলিখিত ধারাবাহিক। আমরা যতগুলো কবিতা শুনেছি প্রত্যেকটাই অসাধারণ, কিন্তু আমি যেটা আমার কাছে মনে হচ্ছে কবি রূপকের আড়ালটা বেশি ব্যবহার করেন না, আর এই রূপকের মধ্যে রূপকের আড়াল ব্যবহার করাতেই কিন্তু কবিতাটা আরো অনেকখানি মানে সৌন্দর্যের শীর্ষে উঠে গেছে। যাই হোক, অনেক সুন্দর সুন্দর কবিতা আমরা শুনেছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? আমরা কিন্তু সময়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিটিভির কর্তৃপক্ষকে জানাই আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা। পুজো আসছে, সবাই ভালো থাকবেন। আমরা এই বন্যা পরিস্থিতি যাতে মানে হাতে হাত মিলিয়ে মোকাবেলা করতে পারি। আবার আমাদের ত্রিপুরা আগের মতো রূপে লাবণ্যে ফিরে আসবে। রাস্তাঘাট, গ্রামাঞ্চল সব আবার সবুজ হবে। সবাই আমরা ভালো থাকবো, সেটাই অঙ্গীকারবদ্ধ হলাম। বিটিভিকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। দর্শক শ্রোতারা, আপনাদেরকেও সকলকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা কিন্তু বিটিভি ত্রিপুরার সাথে একেবারে জুড়ে রয়েছেন এবং এভাবেই জুড়ে থাকবেন। আমরা চলে আসব আবারও অন্য কোনো দিন অন্য আরেকজন কবিকে নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।